এটাকে ওভাররুল করে সেইটা প্রমিনেন্ট হয়ে যায়। এবং তখন ধরেন যে যদি অ্যানিম্যালিটি র্যাশনালিটির উপরে মানে ওভাররুল করে, তাহলে তার মধ্যে পশুত্ব দেখা দিবে, তার মধ্যে যুক্তি দেখা দিবে না। আবার যখন র্যাশনালিটি ওভাররুল করবে তখন আবার যুক্তিবোধ হয়ে থাকবে। এই দুইটা কিন্তু একটা খেলা আছে আর কি, হ্যাঁ, মানুষের মনে। তো কিন্তু বেসিক্যালি কিন্তু মানুষ প্রেম প্রবণ, ভালোবাসা প্রবণ, এটা কিন্তু তার মানুষের বেসিক। এবং মানুষের সব স্ট্রংগেস্ট ফিলিং হচ্ছে প্রেম ভালোবাসা, স্ট্রংগেস্ট আমি বলতেছি। এবং সৈয়দ শামসুল হক বলেছিলেন যে সব অনুভূতি মানুষের ভেতর বাস করে, মানুষ বাস করে প্রেমানুভূতির ভেতর, এটা স্ট্রংগেস্ট। এবং দেখেন মানে একটা কঠিন হৃদয়ের মানুষও সে যদি ডাকাতও হয়, সে ডাকাতি করে যখন বাসায় আসে তখন সে তার সন্তানকে কিন্তু চুমু দিয়ে ভালোবাসে। এই যে দেখেন কিছুক্ষণ আগে সে তার মধ্যে এনিমিনিটি ছিল, বাসায় এসে তার মধ্যে র্যাশনালিটি, তার মধ্যে প্রেম জাগ্রত হলো। এবং মানুষের এই প্রেম কখনো শেষ হবে না, এই ভালোবাসা কখনো শেষ হবে না। হ্যাঁ, এটা ইনস্টিংটিভ, এটা প্রবৃত্তিগত। একটা শিশু যখন জন্মের পরে কাঁদে, এটা কেউ তাকে শেখায় না। হ্যাঁ, সে যখন হাসে সেটাও তাকে কেউ শেখায় না। তেমনি মানুষ মানে যতদিন জন্মাবে ততদিন নবজাতকের কান্না যেমন থাকবে, ভালোবাসাও থাকবে। এটা ইনস্টিংটিভ, প্রবৃত্তিগত। এই জন্য আমি একবার লিখেছিলাম যে রবীন্দ্রনাথ কখনো অপ্রাসঙ্গিক হবেন না, কারণ মানুষ যতদিন জন্মাবে ভালোবাসা থাকবে, প্রেম থাকবে। তাই রবীন্দ্রনাথও সবসময় প্রাসঙ্গিক থাকবে, কারণ তার সাহিত্য আপনার প্রেম ভালোবাসা নিয়ে বেশি হয়েছে। এবং দেখেন ভালোবাসাকে নানাভাবে মানুষ, প্রেমকে নানাভাবে মানুষ। না, আমি আমি আপনার কাছে আসছি, আমি আরেকটু বুঝতে চাচ্ছি। প্রেম ভালোবাসার বিপরীতে প্রতিহিংসা অথবা ক্রোধ অথবা মানে এই যে আপনার অন্যকে ধ্বংস করার যে প্রবণতা, এটাও তো আছে। আপনি যে কথাটা বললেন যে সবচেয়ে হিংস্র লোকটাও তার সন্তানকে ভালোবাসে, তার স্ত্রীকে ভালোবাসে, তার পরিবারকে ভালোবাসে। আপনি একটা কথা আপনি কোনো ভেবেছেন, আমি কিন্তু এটা ভাবার চেষ্টা করেছি। ধরা যাক আমি কথার কথা ধরি যে ওসমান হাদিকে যে ছেলেটা গুলি করলো, আমরা দেখলাম যদি ওই ছেলেটাই হয়, আমি জানি না এখন পর্যন্ত পুলিশ কী পাবে, শেষ পর্যন্ত কী প্রমাণিত হবে। ওই ছেলেটা দেখলাম স্ত্রী, শ্যালক এবং তার বান্ধবীকে ধরা হয়েছে। যদি ওরাই হয়, তারও তো একটু পরিবার আছে না, হয়তো তার সন্তানও আছে। তো উনি যখন গুলি করলেন, বলা হচ্ছে সে বাইরে চলে গেছে অথবা যায় নাই, আমি জানি না, হয়তো গিয়েছে অথবা যায়নি। কিন্তু উনি কি একবার ভেবেছেন যে এই কাজটা করার পর আমার এই পরিবারের কি হবে, আমার এই পরিবারের উপর দিয়ে কী যাবে? যদি এরকম সবাই ভাবতো, সবাই যদি অন্যকে ভালোবাসা খুব জরুরি না, যদি তার নিজের পরিবারটাকে ভালোবাসে, তাও তো এই ধরনের হিংসাত্মক কাজ তারা, এই ধরনের ধ্বংসাত্মক অথবা এই ধরনের সহিংস কাজ তারা করতে পারে না। তো এই ভালোবাসার অভাবটা কোথায় আসে? ভালোবাসার অভাবটা কেন তৈরি হয়? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তর দিই। এটা ফ্রয়েড খুব ভালো বলছেন। মানুষের মধ্যে মানে দুইটা ইনস্টিংক্ট কাজ করে। আমি তো আগে বললাম যে র্যাশনালিটি এবং অ্যানিমিনিটি। ফ্রয়েড বলতেছেন মানুষের মধ্যে লাইফ ইনস্টিংক্ট, ডেথ ইনস্টিংক্ট দুইটা কাজ করে। লাইফ ইনস্টিংক্ট হচ্ছে মানুষ বেঁচে থাকতে চায়, আর ডেথ ইনস্টিংক্ট হচ্ছে মানুষ বেপরোয়া হয়ে মরতে চায়। আচ্ছা, ঠিক আছে, এটা ফ্রয়েডের ব্যাখ্যা। যেমন মানুষ যখন তার স্বার্থ হাসিলের জন্য বা এই কী বলে যে তার কোনো কিছু অ্যাচিভ করতে চায়, তখন সে এমন হয়ে যেতে পারে, সে আত্মঘাতীও পর্যন্ত হয়ে যেতে পারে। আপনি দেখবেন এই যে সুইসাইড বম্বার যারা, এই যে আফগানিস্তানে আমরা যা দেখছি, পাকিস্তানে দেখছি, এটা কি আত্মঘাতী? তার মানে কি তার মধ্যে একটা ডেথ ইনস্টিংক্ট কাজ করে। হ্যাঁ, এবং এইটা পরিবেশ তাকে এই ডেথ ইনস্টিংক্টে নিয়ে যায়। মানুষ কিন্তু জন্মায় নিষ্পাপভাবে, প্রতিটি মানুষই জন্মায় নিষ্পাপভাবে। পরিবেশ এবং পরিবেশের মধ্য থেকে যখন তার মধ্যে এক ধরনের সেলফ ইন্টারেস্ট দেখা দেয়, ব্যক্তি স্বার্থ দেখা যায়, যে ব্যক্তি স্বার্থটা কখনো কখনো গোষ্ঠী স্বার্থে রূপান্তরিত হয়, তখন তার মধ্যে ডেথ ইনস্টিংক্ট মানে জেগে উঠতে পারে। হ্যাঁ, এবং আবার একটা ব্যাপার আছে যে স্পার অফ দ্য মোমেন্ট যেটাকে বলে, মুহূর্তের অনুপ্রেরণা। তখন কিন্তু তার হিতাহিত জ্ঞান থাকে না। যেমন ধরেন আপনি কতগুলি জিনিস কিন্তু মানুষ ইনস্ট্যান্টলি রিয়াক্ট করে, কখনো ভাবে না। যেমন আপনি একটা সাপ দেখলেন, আপনাকে কেউ বলবে না যে তুমি পিছনে, আপনি অটোমেটিক
দৌড়ে পালাবেন। এখানে কেউ বলবে না যে আপনাকে, বা আপনার চিন্তা করার কোনো অবকাশ নাই। রাইট। কিংবা ধরেন একটা রিক্সাওয়ালা আপনার সাথে মিসবিহেভ করলো, বা একটা লোক মিসবিহেভ করলো, আপনি তাকে থাপ্পড়টা মারতেছেন, ওইটা স্পার অফ দ্য মোমেন্ট। ওই মুহূর্তে আপনার কোনো মানে সিদ্ধান্তের কোনো ব্যাপার নাই, এটা অটোমেটিক হয়ে যাবে, আচ্ছা। অটোমেটিক আপনার হাত উঠে যাবে, ঠিক আছে? মানে আপনার না, যে করো আর কি। তো ফলে এই যে ডেথ ইনস্টিংক্ট, লাইফ ইনস্টিংক্ট, এগুলো মানুষের মধ্যে কাজ করে, হ্যাঁ। এবং তখন মানুষ অপরিণামদর্শী হয়ে যায়, তখন মানুষ আর ভবিষ্যৎ ভাবতে চায় না, হ্যাঁ। ওই মুহূর্তটাকে মনে হয় যে জীবনের সবচেয়ে বড় মূল্যবান সময়। তো এইভাবে হচ্ছে জিনিসগুলো। তো না, আমি একটু ভালোবাসা সম্পর্কে একটু বলে নেই। যেমন ধরেন যে মানে শত্রুকে বন্ধু বানানোর জন্য ভালোবাসার মতো বড় উপায় কিন্তু আর নাই। দিট ইজ দ্য বেস্ট ওয়ে টু মেক অ্যান এনিমি ইয়োর ফ্রেন্ড, হ্যাঁ। এবং মানে দেখেন, ভালোবাসলে হয় কি, প্রেম থাকলে হয় কি, এভরিবডি বিকামস পোয়েট, মানুষ কবি হয়ে যায়। এটা কিন্তু ভালোবাসার একটা উপসর্গ। মানে কবি মানে কি, মনে মনে কবি হয়ে যায় যদি ভালোবাসে। এবং আর কারেন একটা কথা আছে যে আপনি যদি ভালোবাসা পান এবং ভালোবাসা দেন, তাইলে একই সঙ্গে আপনি সূর্যকে দুই পাশ থেকে দেখছেন। বুঝতে পারছি? মানে এত বিউটিফুল একটা জিনিস এটা। না, সেক্ষেত্রে তো তাদের দুইজনকে প্রেমিক হতে হবে। হ্যাঁ। ধরেন আমি ভালোবাসতে চাই, সে আমাকে চায় না, তাহলে কি হবে? ও, এটা তো ধরেন যে এটা আপনার ওয়ান সাইডেড হয়ে গেল না। এইখানেও কিন্তু কবিত্ব জাগার একটা ব্যাপার আছে, সেটা বিরহের কবিতা, হ্যাঁ। একটা তো হচ্ছে রোমান্টিসিজমের কবিতা, আর একটা হচ্ছে বিরহের কবিতা। আচ্ছা, আমি কি বলে যে তাকে চাইলাম কিন্তু পাইলাম না। আবার বিরহের মধ্যে কিন্তু একটা মিলনের ব্যাপার থাকে। যেমন কবি আবুল হাসানের একটা কবিতার লাইন আছে, মানুষ যদিও বিরহকামী, মিলনই তার মৌলিক। আসলে মিলনটাই তার মৌলিক, বিরহটা সাময়িক, হ্যাঁ। সেই মিলনটা আপনি যে একেবারে দৈহিক মিলন হতে হবে তা না, এটা একটি স্পিরিচুয়াল মিলন হয়ে যায় আলটিমেটলি। আচ্ছা, আরেকটা অবস্থার কথা বলি। যেমন ধরেন কেউ আমার প্রতি হিংসা করছে, সে আমাকে আঘাত করতে চায়, তো আমি কি এটাকে ভালোবাসা দিয়ে থামাতে পারবো? আপনি এইটা কেউ আপনাকে আঘাত করতে চায় না, তখন আপনাকে ভালোবাসার ফর্মটা মানে এত উচ্চমাত্রার হতে হবে, হ্যাঁ, এটা হায়েস্ট অর্ডারে নিয়ে যেতে হবে আপনার ভালোবাসাটাকে। তাইলে আপনার কি বলে, সে একটা পর্যায়ে গিয়ে সে দমিত হবে। দেখেন, ওই যে চারু মজুমদারের একটা কথা আছে, এই যে নকশালবাড়ি আন্দোলনের নেতা ছিলেন, উনি বলছিলেন যে এই হাত যার পিঠে একবার পড়েছে সে আর কখনো ফিরে যেতে পারে না, এত শক্তিশালী তার সেই হাত, হ্যাঁ। তো আপনার প্রকাশটা যদি সত্যি সত্যি স্ট্রং হয়, তাইলে পরাস্ত হতে বাধ্য না, তাহলে আমি আবার সেই বাস্তব উদাহরণে আসছি, যে হাদিকে যে গুলি করলো, সে তো হাদির পাশেই বসে থাকতো সবসময়, হাদি তাকে তো বুকে টেনে নিয়েছিল না। তাহলে কেন হলো এটা? না, এখানে তো আপনার কনফ্লিক্ট, হাদি এনে কি করতে পারতো? এখানে কিছু করার নাই, কারণ ওইটা তো ধরেন যে অতি অল্প সময়ের মধ্যে ঘটে গেছে, হ্যাঁ, অতি অল্প সময়। এইখানে তো হাদির তাকে জয় করার প্রশ্নই ছিল না। প্রশ্ন থাকতে হবে তো, জয় করার প্রশ্ন থাকতে হবে। আমি বলতেছি ধরেন একজন লোক আপনার সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসতেছে, হ্যাঁ, তো আপনি তাকে জয় করতে পারেন, তাকে মানে কি ভালোবেসে। এবং শুনেন, ভালোবাসলে হবে না, ভালোবাসার প্রকাশটা সবচেয়ে বড় জরুরি। প্রকাশটা ঠিক মতো হচ্ছে কিনা। আপনি মনে মনে ভালোবাসলেন, এটার কোনো মূল্য নাই। যাই হোক, এখন আমরা একটু অন্য বলি, যে ভালোবাসাটা বা প্রেম যেটা, হ্যাঁ, দেখেন প্রেম কিন্তু নানা রকমের আছে। যেমন ধরেন যে সৃষ্টিকর্তার প্রতি প্রেম, তারপরে প্রকৃতির প্রতি প্রেম, জি, তারপরে ধরেন যে পশুর প্রতি প্রেম, এগুলো কিন্তু মানে আছে হ্যাঁ আছে। এখন ধরেন যে প্রকৃতির প্রতি প্রেম আছে বলেই আমরা সমুদ্র দেখতে যাই, পাহাড় দেখতে যাই, আমরা বনাঞ্চলে ঘুরে বেড়াই, বিভিন্ন দেশ ঘুরতে যাই বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। আবার পশুর প্রতি, যেমন ধরেন আমি একটু বলি, তারেক রহমানের যে বেড়ালটা, পেশা বেড়ালটা, এইটা কিন্তু তার দলকে তিনি যেমন ভালোবাসেন, তার বেড়ালকেও তিনি তেমন ভালোবাসেন। এবং আমরা যখন কোনো পশু পালি, মানে পেট অ্যানিমেল যেগুলো, সেগুলির প্রতি আমাদের ভালোবাসা, যেমন একটা কৃষক যখন তার দীর্ঘদিনের পোষা একটা গরু বিক্রি করতে যায়, তখন তার চোখ দিয়ে পানি পড়ে যায়, তার প্রতি যে গভীর ভালোবাসা ছিল দীর্ঘদিন, এইটার প্রকাশ ঘটে আর কি।
তো সবটা মিলে পশুর প্রতি ভালোবাসা, সৃষ্টিকর্তার এই যে আমরা উপাসনা করি, এটা তো ঈশ্বরের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি আমাদের ভালোবাসা, এটা আল্লাহর প্রেম। প্রতি ভালোবাসা। এটা প্রেম না, এটা তো এক ধরনের প্রেম। তা প্রকৃতি, পশু। তো এখন কি বলে যে সবটা মিলায়ে মানুষ যদি প্রেমিক হইতে পারে, হ্যাঁ, মানুষের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি, মানে আপনি বলতে চাচ্ছেন যে সমাজে সংঘাত থাকবে, সমাজে বিরোধ থাকবে, সমাজে রাজনীতি থাকবে, এর মধ্যেও আমাদেরকে ভালো সব কিছুর থাকা সত্ত্বেও সব কিছুকে মেনে নেওয়ার পরও আমাদের মধ্যে ভালোবাসাটা থাকা দরকার। ঠিক এই ধরনেরই কিন্তু একটা আপনি তো বিখ্যাত লোক এই কারণেই, আপনি যে কথা আমি শুরুতেই বলেছিলাম যে কেন আপনাকে এইগুলো মানে আপনার কাছ থেকে শোনার জন্য আপনাকে আমরা আজকে আহ্বান জানিয়েছি, আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন, আপনাদের একটু ভূমিকা দিয়ে নেই যে বাংলাদেশে এই ভালোবাসা, প্রেম, এর সঙ্গে ভ্যালেন্টাইন শব্দটা কিন্তু জড়িয়ে আছে। সেটা আমাদের দিনের সম্পাদক শফিক রেহমান সাহেব প্রথম বাংলাদেশে এটা আনুষ্ঠানিকভাবে আমদানি করেছিলেন। উনি বলেছিলেন, আমরা তখন জানতাম না, আমরা তখন আসলে যুবকই ছিলাম, সেটা বোধহয় 90-এর দশকের শুরুর দিকে। সে সময় দিন সে সাপ্তাহিক পত্রিকাটা বিপুল জনপ্রিয় ছিল তরুণ সমাজের মধ্যে, সকল সমাজের মধ্যেই। সেখানেও একবার প্রথমবারই উনি এই ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসা বিষয়ক কবিতার একটা প্রতিযোগিতা করেছিলেন উনি। আমাদের এই মাহবুব কামাল ভাই তখন ঢাকায় থাকতেন না, একদম আমাদের সীমান্তবর্তী একটা এলাকায় থাকতেন, লালমনিরহাটে, পাটগ্রামে। সেখানে থেকে তিনি একটা ওই কবিতা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং প্রায় 6-7 হাজার প্রতিযোগীর মধ্যে মাহবুব কামাল ভাই সেই প্রতিযোগিতায় প্রেমের কবিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন। ওনার সেই কবিতা বহু জায়গায় দেশে বিদেশে পঠিত হয়েছে। আজকে আমরা ওনার কাছ থেকে সেই কবিতাটা আবার শুনতে চাইব। আপনি কি লিখেছিলেন যে 6-7 হাজার লোককে দুঃখ দিয়ে আপনি প্রথম হতে পেরেছিলেন? এবং আমরাও পড়েছি কবিতাটা, আপনি কবিতাটা শুনলেই বুঝবেন যে সেই সময়ের যে রাজনীতি, সেই রাজনীতির বিষয়গুলো কিভাবে প্রেমের কবিতায় মাহবুব কামাল ভাই তুলে ধরেছিলেন। মাহবুব কামাল ভাই ওই কবিতাটার একটু পটভূমিটা আপনি আমাদের একটু বলবেন এবং প্লাস ওই কবিতাটা আপনার কাছে আমরা একটু শুনতেও চাই। আচ্ছা, আপনি বোধহয় একটু ভুল করে গেছেন, এটা আসলে কবিতা না, এটা একটা চিঠি। চিঠি। আচ্ছা, তো এটা হলো কি ওই যেটা লেখা আহ্বান করেছিলেন ভালোবাসা বিষয়ক লেখা, এটা যে চিঠি বা কবিতা হইতে হবে না, যে যেরকম পারে, যে যেরকম পারে। এটা প্রবন্ধ হইতে পারে, এটা ভালোবাসা বিষয়ক, এটা কবিতা না। এটা হলো কি তখন আমি একটা স্কুল চালাই পাটগ্রামে। তো একদিন আমার এক ছাত্রী, ও আবার প্রাইভেটের ছাত্রী, তো এসে বললো যে স্যার এই দিন ভালোবাসার বিষয়ক একটা লেখা আহ্বান করেছে ওই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, আপনি এটা লেখা দেন না স্যার। তাহলে দূর কী বলো এইসব, তো না স্যার আপনাকে লিখতেই হবে। আচ্ছা, তাই ওকে আমি কথা দিলাম। পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা কী লেখা যায়। হ্যাঁ, দিন তো বিপুল আকার পাঠক শ্রেণী সারা পৃথিবীতে, কী লেখা যায়। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি জীবনে কি করছি সেটা একটু দেখি, তাইলে ওই অভিজ্ঞতা নির্যাস আমি তুলতে পারি। তো আমি দেখলাম যে আমি দুটা জিনিস করছি, একটা হলো আমি রাজনীতি করছি 70 দশকে, আর একটা হচ্ছে আমি প্রেম করছি এবং বন্ধুদের প্রেম দেখছি। তো পরে এই দুইটা ব্যাপারে আমার একটা মাস্টারি আছে। আচ্ছা, তো চিন্তা তাহলে এই দুইটাকে মিক্সড করি, মিক্স করে কি করা যায়। আমি দেখলাম এই দুইটাকে মিক্সচার করার একটা উপায় আছে, যে একটা প্রেমের চিঠি লিখবো, সেখানে রাজনীতিটাকে আমি উপমা হিসেবে ব্যবহার করতে পারি। জি, তখন আমার এটা এই আইডিয়াটা স্ট্রাইক করলো, তখন আমি সিদ্ধান্ত নিলাম। এটা কোন সালে? 93 প্রথম ভ্যালেন্টাইন ডে ইন্ট্রোডিউস করলেন আর কিছু। আচ্ছা 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 আচ্ছা। তা আমি একটা লিখলাম, লিখে কীভাবে লিখছি সেটা পরে। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, এক বিখ্যাত লেখককে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা আপনি কিভাবে লিখলেন এটা। তো উনি বলছিলেন যে আমার সন্তানকে আমি আপনাদের দেখাইতে পারি, কিন্তু এই সন্তানের জন্ম প্রক্রিয়াটা তো আমি দেখাইতে পারবো না। ঠিক আছে, এটা তো আমি দেখাইতে পারবো না। তো যাই হোক, তো ওইটা আমি বলছি না। তো আমি পরে লিখলাম এবং আমি লেখাটা পাঠাই দিলাম ওখান থেকে, এবং টু মাই আটার সারপ্রাইজ আমি দেখলাম যে আমি ফার্স্ট হয়ে গেছি। আচ্ছা। এবং তখন আমার প্রথম রিয়াকশনটা হয়েছিল যে বাঙালি একটা প্রতিভাহীন জাতি, তাহলে আমার লেখা কেন ফার্স্ট হবে? আমি একটা রিমোট এলাকায় পড়ে আসি,
আমার লেখা ফার্স্ট হয়ে গেল, এটা কোনো কথা হলো? হ্যাঁ। তো এইটা রিয়াকশন হয়েছিল আমার। যাই হোক, ওই কবিতাটা কি আপনি আমাদের দর্শকদের জন্য কবিতা না, এটা চিঠি, বারবার ভুল করতেছে। ওই চিঠিটা আরেকবার পড়বেন কিনা? আমার কাছে এটা কবিতার মতো মনে হয়, তো এই জন্য পড়েছিলাম। না, এটা পোয়েটিক একটা ব্যাপার আছে। না, অসুবিধা নাই, আপনি এই চিঠি আকারে এটা পড়েছিলেন আমাদেরকে। এটা একটু বলে নেই, তার নিউ জেনারেশন যাতে কানেক্ট করতে পারে জি, এখানে, কারণ ওই জেনারেশনটা এই জিনিসটা কানেক্ট করতে পারবে, কারণ নিউ জেনারেশন কানেক্ট করতে পারবে না। সুতরাং 2-3টা জিনিস বলে নেই। সেটা ওখানে একটা নাম আছে আমান। আমান হচ্ছে আমানুল্লাহ আমান। আচ্ছা। উনি নারায়ণগঞ্জের একটা কোর্টকে প্রভাবিত করছিলেন। আচ্ছা। ওখানে একটা নাম আছে আপনার রকিবুল হুদা। হ্যাঁ, এই রকিবুল হুদা হচ্ছে তখন ওই সময় একজন ডাকসাইটে পুলিশ অফিসার ছিলেন। পুলিশ কমিশনার ছিলেন, রাইট? আরেকটা চিটাঙের ছিলেন, হ্যাঁ। চিটাঙের ছিলেন। তারপরে ফ্রিডম পার্টি 2 ভাগ হয়েছিল, একটা রশিদ, একটা কর্নেল ফারুক। আচ্ছা। তারপরে 3 জোটের রূপরেখা একটা হয়েছিল। তারপরে আপনার তখন আমরা যে সাহায্য পেতাম সেটা হচ্ছে কনসোর্টিয়াম। এখন যেরকম, এখন কিন্তু কনসোর্টিয়াম নামটা আর ব্যবহার হয় না। তারপরে ধরেন যে গোলাম আজম ইস্যু নিয়ে অনেকদিন একটা ঝামেলা ছিল ইত্যাদি। এই সবটা, এই কতগুলি জিনিস যারা ওই জেনারেশনের তখন তারা বুঝতে পারবে। হ্যাঁ, না, ইতিহাস সম্পর্কে এই জেনারেশনে কিছু আগ্রহ নিশ্চয়ই আছে, আছে। তারাও তো কিঞ্চিত পড়াশোনা করেন। তো আমার ধারণা আপনারা যদি ওই সময়টার সঙ্গে মিলিয়ে এই চিঠিটা শুনেন, এবার আর তাইলে ভালো হবে। এবার চিঠি বলেছি, তাইলে ভালো হবে। চিঠিটা শুনেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে সমস্ত সংঘাত, সমস্ত বিরোধ, সমস্ত রাজনীতির মধ্যেও কিভাবে ভালোবাসার কথা বলা যায়, সেটা হয়তো মাহবুব কামাল ভাইয়ের এই চিঠি থেকে আমরা বুঝতে পারবো। মাহবুব কামাল ভাই, হ্যাঁ, প্রেক্ষাপটটা 1993, এটার আশপাশ। জি। আমি হেডিং দিয়েছিলাম একটি আধা রাজনীতি আধা প্রেমের চিঠি। ভালোবাসা, তুমি দরজা খুলে দিলে, ফারুক রশিদের মতো ভাগ হয়ে গেল 2টি কপাট। আমরা দাঁড়িয়ে জাতীয় 2 নেত্রীর শ্রেণী চরিত্রগত যত তফাৎ, ঠিক তত সামান্য তফাতে জাসদের মতো ভেঙে ভেঙে যায় আমার ভেতর। ছেড়ে দেয়া ভেজা চুলের মাতাল গন্ধে আমি কাতর হয়ে পড়ি। আপাদমস্তক নিরীক্ষণ করে দেখি অন্তর্বাসের কথা জানি না। হলুদ সালোয়ার আর গোলাপি কামিজ বাদ দিলে তোমার শরীরে বাড়তি আরেকটি পদার্থও নেই, এ রিয়াল প্লেইন বিউটি। অতঃপর আমি অপেক্ষা করেছি ইনডেমনিটির অপেক্ষার মতো। বেশ কয়েকবার গেলাম, কথাও হলো 2-1 কাজের কথা হলো না। আমি জেনে গেছি কাজের কথা তুমি কখনোই শুরু করবে না। তবে কি এখন আমার অনবরত অপেক্ষার পালা? অপেক্ষা কি তুমি জানো না? সেশন জ্যামে আটকে থাকা কোনো বিশ্ববিদ্যালয় ছাত্রের দরিদ্র অভিভাবককে জিজ্ঞাসা করলে জানতে পারবে। এক কাজ করো, আমাকে শর্ত দাও। কর্নেল ফারুকের মতো স্টান্টবাজি অথবা শাহ মোয়াজ্জেমের মতো অশ্লীল কথাবার্তা দিয়ে বিখ্যাত হতে চাইনি আমি কখনো। তাই আমার বড় হয়ে ওঠা হয়নি। তাই বলে তোমার যোগ্য হয়ে উঠতে পারবো না কখনোই। আমার কি নেই বলো? আমার সীমাবদ্ধতাগুলো সম্পর্কে আমি সচেতন যথেষ্ট। তাই হাসানুল হক ইনু কিংবা খালেকুজ্জামান ভুইয়ার মতো মিথ্যা স্বপ্ন দেখি না, কাউকে দেখাই না। কিন্তু তোমার প্রয়োজনে ঘুরে দাঁড়াতে পারি শত সহস্রবার। বাজার অর্থনীতি গ্রহণ করব একবার। কনসোর্টিয়ামের কাছে করুণা ভিক্ষার মতো আমি তোমার করুণা চাই না। তোমার মুক্ত চিন্তা ও স্বনিয়ন্ত্রিত বিচার বুদ্ধির প্রতিও রয়েছে আমার সীমাহীন শ্রদ্ধা। তাই আমানের মতো হস্তক্ষেপ করতে চাই না। তোমার সিদ্ধান্ত তুমি নেবে। আমি শুধু আমাকে জানাতে চাই। জানি না ব্র্যাকেটবন্দি পার্টিগুলির কর্মসূচির মতো আমাকে তুমি জানতে চাও কি না আদৌ। তোমাকে নিয়ে এক যৌথ যাত্রার স্বপ্ন দেখি আমি। ডক্টর কামাল হোসেনের মতো মহৎ অথচ গন্তব্যহীন নয় এ যাত্রা। যেখানে পৌঁছাবো দারিদ্র থাকবে হয়তো কিছু মাত্রায়, নিরঙ্কুশ গণতন্ত্র কে দিতে পারে বলো? কিন্তু পরস্পরের অপার রহস্য উন্মোচনের এক তীব্র খেলা থাকবে। সিরাজুল আলম খানের চেয়েও রহস্যময়ী নারী তুমি, আর আমি মানব মস্তিষ্কের রহস্য নিয়ে খেলতে ভালোবাসি, খুব ভালোবাসি। সন্ত্রাসী যেমন ভালোবাসে এলোমেলো কথা, এরশাদ যেমন ভালোবাসে নারী, খালেক ভালোবাসে দলবদল। একটি একটি করে তোমার রহস্য উন্মোচন করব, আর তুমি আমাকে আরও বেশি ভালোবাসায় গ্রহণ করবে। আমরা এগিয়ে যাব আরও কোনো দুরাশ্রিত জগতে, যেমন একটি একটি করে হরতাল সফল করে হাসিনা এগিয়ে যেতে চায় মধ্যবর্তী নির্বাচনের দিকে। আমি এক বড় দুর্ভাগা যুবক, খালেদ মোশাররফের মতো। কাউকে আমি বোঝাতে পারিনি নিজেকে। তাই আমার সামাজিক ভাবমূর্তিটি খুব বেশি ভালো নয়। বাজার চলতি হয়ে যাওয়া কথাগুলোর কিছু কিছু তোমার কানেও পড়েছে সম্ভবত। তুমি কি বিশ্বাস করেছো সব? সর্বাংশে দোষ ত্রুটি মুক্ত এমন উচ্চকণ্ঠ দাবি আমি করি না।
অন্যায় হয়তো করেছে দু একটি, কিন্তু সে কেমন অন্যায়? এমনকি শাহাবুদ্দিনও প্রকাশ্য ভোটের অর্ডিন্যান্সে স্বাক্ষর করেননি, তাই বলে তার ব্যক্তিত্ব খাটো হয়ে গেছে? তার বড় বাপের কাজগুলো ফেলে দিতে হবে? সত্যি কথা বলতে কি, বড় ধরনের অন্যায় আমার সাজে না। যাদের সাজে তারা করে, রকিবুল হুদারা পারে। অন্যায় করার শক্তি আছে, আবার বিপদে পড়লে বাঁচাবার ঢালও আছে। দীর্ঘ হয়ে যাচ্ছে চিঠি। মাঝারি নেতার একঘেয়ে বক্তৃতার মতো বিরক্তিকর মনে হচ্ছে নিশ্চয়ই। আমি বেশ বুঝতে পারি, নির্বাচিত হলেই যেমন গণতন্ত্রী হওয়া যায় না, চালের দাম কম হলেই যেমন অর্থনীতি ভালো হয়ে গেছে বলা যায় না, যথাযথ প্রয়োগ না করে শুধু আইনটির জোরে যেমন সন্ত্রাস নির্মূল করা গেল না, যেমন যায় না পারা ইচ্ছে করলেই আন্দোলন রচনা, ঠিক তেমনি এই চিঠি তোমার হাতে পৌঁছা মানেই আমার স্বপ্ন সার্থক হয়ে যাওয়া নয়। তবু বিরক্ত করছি চাঁদাবাজের মতো, দীর্ঘ হয়ে যাচ্ছে বুভুক্ষ শব্দের মিছিল। কি করি বলো, কথা যে আমার শেষ হতে চায় না। রাজনৈতিক অস্থিরতা যেমন শেষ হবে না কখনো। আমার মনের পর্দায় কেবল তোমারই ছবি, বিটিভিতে যেমন দেখা যায় প্রধানমন্ত্রীর ছবি। মনের স্বায়ত্ত শাসনের কথা ভেবেছি কখনো কখনো, দেয়া হয়ে ওঠেনি, পাছে অন্য কোনো ছবি চলে আসে। সংসদে ফ্লোর নেয়ার কারাকারির মতো এতক্ষণ শুধু আমার কথাই বললাম। আসলে তোমাকে আমার জানার দরকার নেই। বাজেট বক্তৃতা না শুনেই যেমন অনেকে বলে দেয় এ বাজেট গণবিরোধী কি গণমুখী, তোমাকে সম্পূর্ণ না জেনেই আমি তখন বলে দিতে পারি। তিনি তার কর্মী এদের প্রতি এতটা দয়ালু যে তাদেরকে খাওয়ানোর জন্য তিনি না খেয়ে থাকতেন, তাদেরকে শোয়ানোর জন্য তিনি নির্ঘুম থাকতেন। এবং হি ওয়াজ নেভার এ অ্যাম্বিশাস ম্যান, হি ওয়াজ এ পায়াস, একজন ধর্মভীরু মানুষ। ওই যে উল্টোপাল্টা কথাবার্তা বলতেন, ঝাঁকে ঝুঁকে দিতেন বা জোরে জোরে বিদ্রোহী কবিতা আওড়াতেন, এগুলো তার একটা স্টাইল ছিল, কিন্তু তার ভিতরে একটা অসাধারণ সুন্দর মনুষ্যত্ব বোধ কাজ করেছে। ফলে তিনি সেই কোন মঞ্চের লোক, কোন মতের লোক, পথের লোক ইত্যাদি সব কিছু ভুলে গিয়ে একজন ওসমান হাদি, যিনি কিনা জুলাই আগস্ট বিপ্লবের একজন অগ্রনায়ক ছিলেন এবং গত 14টি মাস ধরে এটি রাজনীতির স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। তার সেই কর্মের প্রতি মানুষ যখন সহমর্মিতা প্রকাশ করেছে, ঠিক সেই সময় বাংলাদেশের চিহ্নিত কতগুলো দুষ্ট চক্র, তারা এই সেই ওসমান হাদির যে আহত শরীর, তার রক্ত ইত্যাদি নিয়ে যে নোংরা খেলা শুরু করেছে, এই নোংরা খেলার ফলে পুরো রাজনীতিটা এখন অশান্ত হয়ে পড়েছে। প্রথমেই যেটা বলতে হয় সেটি হলো যে এই হত্যা প্রচেষ্টার যে দায়, এটি প্রথমে চাপানোর চেষ্টা করা হলো মির্জা আব্বাসের উপর, এরপর বিএনপির উপর, এরপর আওয়ামী লীগের উপর চাপানোর এখন সর্বচেষ্টা করা হচ্ছে। তারপর সর্বশেষ ওসমান হাদিকে এই মৃত্যুর দরজায় পৌঁছে দেওয়ার জন্য বা তাকে এই যে তার প্রতি গুলি চালাতে উদ্বুদ্ধ করার জন্য একটা পরিবেশ প্রেক্ষাপট তৈরি করার জন্য 4 জন মানুষ দায়ী, এরকম একটা অভিযোগপত্র কোনো একটা থানায় দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগপত্রের ভিত্তিতে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে যে আনিস আলমগীরের মতো যারা লোকজন রয়েছেন তারাই নানা সময় জনাব ওসমান হাদিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, তার বিরুদ্ধে নানা রকম ন্যারেটিভ তৈরি করে তাকে একজন বিরক্তিকর মানুষ হিসেবে পরিণত করে তাকে এই মৃত্যুর দরজায় ঠেলে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে জনাব ওসমান হাদিকে নিয়ে উনি আহত হওয়ার আগ পর্যন্ত কখনো একটা টু শব্দ উচ্চারণ করিনি এবং তার ব্যাপারে আমার কোনো আগ্রহই ছিল না কখনো। আমি আমার মতো করে কাজকর্ম করেছি, কিন্তু যখন তিনি আহত হলেন তখন আমি তার সম্পর্কে যে সকল ভিডিও দেখলাম, কথাবার্তা বললাম, এই আগে যেটা হলো যে অন্য সব মানুষের মতো আমিও তার প্রতি সমব্যথী হয়ে গেলাম। কিন্তু যারা এই ওসমান হাদির এই আহত হওয়াকে কেন্দ্র করে লাইমলাইটে আসার চেষ্টা করছেন, সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন, তারপরে অপরাধীদের যারা এই কাজ করেছে তাদেরকে চিহ্নিত করার নামে নানা রকম নাটক তৈরি করছেন, গল্প তৈরি করছেন, রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছেন, রাজনীতির যারা প্রতিপক্ষ তাদেরকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছেন, খিস্তি খেয়েও করছেন,
প্রথমত আমি তাদের সবার বিরুদ্ধে নিন্দাবাদ জ্ঞাপন করছি। দ্বিতীয়ত, এই সকল মানুষ যারা রক্তের উপর নিজেদের লোভের প্রাসাদ নির্মাণ করে, অন্যের জীবনকে পুঁজি করে যারা ক্ষমতার লোভ করে, যারা এইরকম একটা হৃদয় বিদারক দৃশ্য, সেই হৃদয় বিদারক দৃশ্যকে পুঁজি করে তারা ফায়দা হাসিলের ধান্দা করে, এই সমস্ত মানুষ সরাসরি আল্লাহর গজবের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন। আমরা অতীতে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছি, আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় দেখেছি, আমরা বিভিন্ন ক্ষমতাধর মানুষের পতন দেখেছি, বহু সম্মানিত মানুষের অসম্মান দেখেছি, বহু ধনী ব্যক্তিকে দেউলিয়া হতে দেখেছি, বহু স্বাস্থ্যবান মানুষকে রোগাক্রান্ত হয়ে, প্যারালাইজড হয়ে, পঙ্গু হয়ে, পচে গলে মরতে দেখেছি। এই জীবনের যে উল্লাস, এই জীবনের যে দাম্ভিকতা, সেটা ক্ষমতার হোক, জীবনের হোক, যৌবনের হোক, তা খুবই ক্ষণস্থায়ী এবং আপেক্ষিক। আমরা প্রায় সবাই, হাতে গোনা দুই একজন, তারা সামনে আসছে না, সবাই ভুলে গেছি যে আজ থেকে 15 মাস আগে 2024 সনের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুন জুলাই মাসে আমরা কেমন ছিলাম। আমরা ভুলে গেছি যে আমাদের ওই সময় অর্থনৈতিক অবস্থা, মানসিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কেমন ছিল। আমরা যে এখন সবাই তিড়িং বিড়িং করে লাফাচ্ছি, দম্ভ দেখাচ্ছি, মিথ্যা কথা বলছি, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করছি, রাষ্ট্রীয় অর্থ লুটপাটের চেষ্টা করছি, ঘোর দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যাচ্ছি এবং আমাদের প্রতিপক্ষকে সাবেক স্বৈরাচার, ফ্যাসিস্ট হিসেবে যাকে আমরা গালাগাল দিই, সেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যে সকল দোষ ত্রুটি আমরা সেই গত 15 বছর যাবৎ বলে আসছি এবং এখন যেগুলো আমরা আরও 100 গুণ ফুলিয়ে ফাঁপিয়ে বলছি, তার চেয়েও মর্মান্তিকভাবে, নিষ্ঠুরভাবে আমরা এই গত 14 মাসে যে সকল অপকর্ম করেছি এবং করে যাচ্ছি, তার পরিণতি নিঃসন্দেহে খুব দ্রুতই আমাদের দিকে চলে আসবে। আমাদের এই ক্ষুদ্র জীবনে আপনাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছি। দেখুন তো, স্বাধীনতার পরে যারা দম্ভ দেখিয়েছিল, সর্বহারার পার্টির নামে যারা সারা বাংলাদেশের হাজার হাজার মানুষকে খুন করত শ্রেণী শত্রু নিধনের নামে, একজন সর্বহারার লোক আছে? তাদের সুন্দর পরিণতি হয়েছে বলতে পারেন? নাই। এরপরে দ্বিতীয় শক্তি হিসেবে জাসদ, এদেশের হাজার হাজার তরুণ তরুণীর জীবন ধ্বংস করে দিয়েছে এই জাসদের রাজনীতি। বলুন তো, জাসদের একজন সিঙ্গেল লোক সুন্দরভাবে সম্মান সহকারে মরতে পেরেছেন, মর্যাদা সহকারে মরতে পেরেছেন, তাদের পরিবার পরিজন এই সমাজে খুব ভালো অবস্থানে আছেন? নেই, কাউকে দেখাতে পারবেন না। এরপরে সেই বাকশাল এবং বঙ্গবন্ধুকে কেন্দ্র করে যে চক্রটি, তারা সে কম্বল চোর হোক, টিন চোর হোক, সোনা চোর হোক, সেই রিলিফ চোর হোক, যার কথা বঙ্গবন্ধু বলে গেছেন, একজন লোকে দেখান তো এই বাংলায় বেঁচে আছে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, এবং তাদের পরবর্তী প্রজন্ম সেই রিলিফ চোর, টিন চোর, বিস্কুট চোর, চিনি চোর, এই সিন্ডিকেটের সদস্যদের একটি বংশের একজন লোক এই বাংলাদেশে ভালো আছে আমাকে একটু দেখান, আমি দেখিনি। এরপরে যারা পরবর্তীতে সন্ত্রাস করেছে, সেটা সেই এরশাদ জামানায় হোক, কিংবা সাত্তার সাহেবের জামানায় হোক, কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামানায় হোক, যারা রাষ্ট্রের সঙ্গে বেইমানি করেছে, তাদের যারা নিয়োগকর্তা তাদের বিরুদ্ধে বেইমানি করেছে, বিদেশি শক্তির প্রতিভূ বা এজেন্ট হয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছে, সেই 75 15 আগস্ট থেকে 1991 সন পর্যন্ত একজন সিঙ্গেল লোক দেখান ভালো আছে, দেখাতে পারবেন না। তারপর 91 থেকে আপনি একেবারে 2024 সনের 5ই আগস্ট পর্যন্ত সকল মন্ত্রী, এমপি, সেক্রেটারি, আইজি,
সেনাপ্রধান থেকে শুরু করে যে সমস্ত মানুষের বিরুদ্ধে আপনাদের ঘৃণা ছিল, রাগ ছিল, ক্রোধ ছিল, যাদের প্রতি আপনাদের অভিসম্পাদ ছিল, যাদেরকে আপনারা মন্দ মানুষ হিসেবে জানতেন, একজন সিঙ্গেল লোক দেখান তো, কারো পরিবার আছে কিনা, পরিবারের সদস্যরা ভালো আছে কিনা, কারো সুন্দর সুস্বাস্থ্য আছে কিনা, কারো সুনাম সুখ্যাতি আছে কিনা, কারো জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আছে কিনা, জীবনের যে উর্বরতা ফার্টাইলিটি এটি তাদের আছে কিনা, কিংবা তাদের যে করুণ পরিণতি আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রত্যেকটি মানুষের একটা সিঙ্গেল লোক